এই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে। আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বুইরাদের ক্যাবিনেট পারলে ভালো, কিন্তু প্রফেসর ইউনূস তো খমিনেও না লেনিনও না। এখনই প্রফেসর ইউনূসের সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলে, ওই যে হার্টের এনজিওগ্রাম না, ওই এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর গ্রামীণের গ্রাম মিলে এনজিওগ্রাম সরকার। হ্যাঁ বুঝছেন স্যার, আপনার সরকারকে এনজিওগ্রাম সরকার বলে, বুড়াদের লাগে এনজিওগ্রাম। এটা নতুন তরুণ বাংলাদেশ করতে পারবে না। আপনার ক্যাবিনেটে 2জন তরুণ ছাত্রকে নিয়েছেন, আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে। আপনি সবাই নেন তরুণ, সবাই সব উপদেষ্টারা তরুণ নেন, এই যে ছাত্রদের নেন, কোনো অসুবিধা নাই তো, আমরা সাপোর্ট করব, ওরা খুব ভালো পারবে চালাইতে। এর আগে ব্রিগেডিয়ার স্বাগত কইছিলেন না আওয়ামী লীগকে দল গুছাইতে, আজকে আসিফ নজরুল পিছে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তার সংগঠন করার অধিকার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। মানে বুঝছেন তো, এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন, জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে? আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে, জয়তে বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভাঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগিরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি পিছে লাগায় রাখছেন কেন, টেঙে রাখছেন কেন? আর একটা বিষয় একটু আলাপ করে নিই, আমাদের মিডিয়ার কিছু রেসপন্সিবিলিটি নিয়ে। সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের কমিটি করছে, এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন। তো মানবাধিকার কর্মী, এনটিভি একটা নিউজ করেছে এটা নিয়ে, এই যে দেখেন, হ্যাঁ ওইখানে ছবি দিছে এই মালের, সাজ্জাদ হোসেনের বলে এই ছবিটা হইতেছে সুয়েটের প্রাক্তন ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, গত 15 বছরের স্বৈরাচারের সুবিধাভোগী। তো আপনি সাজ্জাদ হোসেনকে চিনেন না? সে একজন মানবাধিকার কর্মী, আমাদের কলিগ তো, আমাদের সহকর্মী তো, তার সাথে কাজ করেছি তো। আপনি সে একজনের জায়গায় আরেকজনের ছবি দিয়ে দিবেন আর হাউকাও লেগে যাবে বিভিন্ন জায়গায়। আমার কাছে কতজন পাঠাইছে, এই যে দেখেন এই লোক গুমের হয়েছে। আরে না রে ভাই, এই লোক তো হয় নাই। হুদাই আপনি কি সাংবাদিক নিয়ে রাখছেন এনটিভিতে এই সমস্ত আউল ফাউল? এডিটর সাহেব দেখান তো এনটিভির নিউজটা দেখান, আর ছবিটা দেখান, আর ওই দেখায় দেন যে ওটা কার সাথে মিল আছে, কার ছবি ব্যবহার করেছে দেখায় দেন। এই কাজ করেন না। যাই হোক, আর এটা ইস্যু নিয়ে প্রফেসর ইউনূসের আমি নজর কামনা করছি, আসেন এটা আলাপ করি। হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন, আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন, আর তালিকা করতে পারলেন না আহত নিহতদের। আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে, কিভাবে দেশটা ফাংশন করে, কয় হাজার আহত, 10,000 20,000, তালিকা করতে পারেন না এতদিনে। একটা হসপিটালে তো গেছে সে, তাই না? যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে, ওটা পুলিশ কেস বলে, এটা লাল সিল দেওয়া থাকে, ইনকা করে ঠাকাশ করে মেরা দেয়। তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাপে কাটা আর বিষ খাওয়া, এই 3 ধরনের রোগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5ই আগস্টের, তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন। ওখানে ঠিকানাও থাকে, ফোন নাম্বারও থাকে। 1 সপ্তাহের কাজ, আর একটু ভ্যালিডেট করে 1 সপ্তাহ, ম্যাক্সিমাম 1 সপ্তাহের কাজ। দেশ কেমনে চলে এটা জানেই না, এইগুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানাইছেন, ছাত্রদের বানাইতেন, সবগুলোই ছাত্র নিতেন, খুব ভালো কাজ করবে। আমি প্রথমে 2জন ছাত্র বানাইছিলেন উপদেশটা, আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন, আর সবগুলোরে নিতেন ছাত্র, কোনো সমস্যা ছিল না তো। যাই হোক, এই আলাপে শুধু ছাত্র না, ছাত্র জনতার এই বিপ্লবের অংশগ্রহণ নিয়ে কথা বলছি। তো আমি শহীদদের নিয়ে এপিসোডে মাঝে মাঝে শেষ করতাম। আজকে আমি যারা নিয়ে কথা বলবো সে শহীদ কিনা জানি না, কিন্তু এই আন্দোলনে সে একজন নিখোঁজ ব্যক্তি। আসেন তারে নিয়ে একটু কথা বলি। ইয়াসিন আরাফাত একজন দরিদ্র শ্রমিক, রাজধানীর ঢাকার কুড়িল এলাকায় ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন। একই এলাকায় ফুচকা বিক্রি করতেন বাবা আবুল কালাম। গত 18 জুলাই বিকেল ইয়াসিন আরাফাত বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমি খুব বিপদে আছি। এরপর ফোনের লাইন কেটে যায়। ওই ঘটনার 1 মাস পার হলেও
ছেলের সন্ধান পাননি আবুল কালাম। সন্তানের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে নিখোঁজ থাকার পর অনেকে ফিরতে শুরু করেছেন পরিবারের কাছে, কিন্তু ইয়াসিন আরাফাত ফেরেনি। কেউ তার খোঁজ নেয়নি, কেউ ফেসবুকে লেখেনি, তাকে নিয়ে কোনো পত্রিকা স্টোরি করেনি। করবে কেন? সে তো আর এলিট না, নিতান্তই সাধারণ শ্রমিক, যারা কোনো প্রতিদানের আশা ছাড়াই লড়াইয়ের মাঠে নেমেছিল। কোনো কোটা না, কোনো চাকরির ন্যায্যতা না, নিতান্তই সে হাসিনার নির্মম শাসনের বিরুদ্ধে, ছাত্রদের উপরে চলা নির্মম ফ্যাসিস্টের আক্রমণে বিক্ষুব্ধ হয়ে পথে নেমেছিল। সম্ভবত তার জীবনটাও দিয়ে দিয়েছে। তারপরে বেওয়ারিশ লাশ হয়ে কোথাও দাফন হয়ে মাটিতে মিশে গেছে এতদিনে। তার বাবা কাঁদতে কাঁদতে ছেলেকে খুঁজছে। তার কান্নাও একদিন শুকিয়ে যাবে। বিপ্লবের এমন অসংখ্য শহীদ অগোচরে থেকে যাবে। এইসব জানা অজানা অসংখ্য শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, তারা এই ফ্যাসিস্টকে সাফসুতরো করে আবার আমাদের পরিবেশন করবেন। হাসিনার অনুগতদের দিয়ে প্রশাসন চালাবেন। পিছনে ফ্যাসিস্টের আইকনের ছবি ঝুলিয়ে একটুও গ্লানিতে ভুগবেন না। ইয়াসিন আরাফাতের বাবা আবুল কালামের জীবনটা এক অসীম দুঃখে ডুবে গেছে। প্রত্যেকদিন সকালে হয়তো তিনি ঢাকার কুড়িলে যান, যেখানে একসময় তার ছেলে ইয়াসিন আরাফাত কাজ করত। পুরনো স্মৃতির টানে তিনি প্রতিদিন সেখানে যান, যেন অলৌকিকভাবে ছেলেকে দেখতে পাবেন হঠাৎ। কিন্তু ইয়াসিন আরাফাত ফেরে না, আর কোনোদিন সে ফিরবে না। আবুল কালামের চোখের পানির কোনো শেষ নেই। সেই জন্যই তিনি কাঁদেন, অবিরাম কাঁদেন। তিনি জানেন যে তার কান্না কখনোই শেষ হবে না। প্রত্যেকটা দিন তাকে মনে করিয়ে দেয় তার ছেলে আর নেই। কিন্তু তবুও তিনি আশা ছাড়েন না। ছেলের খবর পাওয়ার আশায় দিন রাত কাটান। এদিকে ক্ষমতার খেলার মঞ্চে এই সাধারণ শ্রমিকের আত্মত্যাগ কোথাও স্থান পায় না। অন্যদের মতো ইয়াসিনেরও কোনো স্বীকৃতি নেই। তার জীবনটা যেন একটা নিষ্ফল স্বপ্নের মতো। তার বাবা আবুল কালাম নিজের চোখের জল দিয়ে সেই স্বপ্নকে কবর দিয়ে যাচ্ছেন প্রত্যেক দিন। কিন্তু এই নিঃশব্দ কান্নার মধ্যেও আরেকটি আগামী বিপ্লবের বীজ রোপিত হয়েছে। ইয়াসিন আরাফাতের রক্তের ফোঁটাগুলো সেই বীজের জন্যে জল হয়ে থাকবে। হয়তো একদিন, অনেক অনেক দিন পর, এই রক্তের রঙে রঙিন হয়ে, এই রক্তের রঙে রঙিন হবে নতুন একটা ভোর। ইয়াসিনের মতো অজানা শহীদদের রক্তেই ফুটে উঠবে সেই ভোর, যা সত্যিকার স্বাধীনতার আলোকে আলোকিত। ততদিন পর্যন্ত আবুল কালামের চোখে থাকা আশা হয়তো ম্লান হবে না, কারণ তার ছেলের আত্মত্যাগ সেই দিনের বিপ্লবীরা ঠিকই স্মরণ করবে, যে বিপ্লব এক এলিটের হাত থেকে আর এক এলিটের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। এভাবেই অগণিত শহীদের আত্মত্যাগ একদিন ইতিহাসের পাতা জুড়ে লেখা হবে। আর তখনই হয়তো আবুল কালামের চোখের জল একটু থামবে এবং তিনি জানবেন যে তার ছেলে কোনো অচেনা ইতিহাসে হারিয়ে যায়নি, বরং সেই ইতিহাসের অংশ হয়ে বেঁচে আছে। ইনকিলাব জিন্দাবাদ।